নমস্কার, সুপ্রভাত। আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সবসময় যখন জ্যোতিষ অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রাম আপনারা দেখবেন, নিজের জীবনের চারপাশের ঘটনাক্রম থেকে ম্যাচ করানোর চেষ্টা করবেন, মিলিয়ে দেখবার চেষ্টা করবেন। দেখবেন কোনো কোনো মানুষের জীবনে বারবার করে পতন আসে, বারবার করে তাকে সবাই সতর্ক করলেও আবার তার জীবনে পতন আসে। বহু ক্ষেত্রে দেখবেন যে ব্যবসা করে উন্নতি করতে পারছেন না। অনেক ক্ষেত্রে দেখবেন তার জীবনে কোনো রসদই নেই, মানে একেবারে মুহ্যমান হয়ে রয়েছেন। অ্যাস্ট্রোলজারের কাছে গেলে তাকে দেখালে তার জন্মছক বিচার করে তাকে বলা হয় যে তার গ্রহ দোষ রয়েছে। আচ্ছা, আপনার কখনো মনে হয় না যে গ্রহ দোষকে চিরতরে বিদায় করে দেওয়ার কোন রাস্তা আছে? সেই জায়গাটা হচ্ছে অমাবস্যার সময়, এবং সারা বছরে যে হাতে গোনা অমাবস্যাগুলো থাকে সেগুলো হচ্ছে গ্রহদোষ খণ্ডনের সময়, যেখানে আপনি আপনার জীবনের গ্রহদোষকে জন্মসূত্রে যেটা প্রাপ্ত তাকে স্থায়ীভাবে খণ্ডন করতে পারেন আধ্যাত্মিক উপায়ে অমাবস্যার দিনে। তো সামনে 12 তারিখ অমাবস্যা রয়েছে। আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, তারাপীঠের সাধন ক্ষেত্রে উপস্থিত থাকবেন ভৃগুদা, সেখানে গ্রহদোষ খণ্ডন হবে। আজকের ভাগ্যবার্তায় স্বাগত জানাবো। গ্রহদোষ নিয়ে যদি ভৃগুদা জাস্ট একটু টাচ আমি দিতে বলবো, এই যে অমাবস্যাতেই কেন আমরা গ্রহদোষ খণ্ডনের কথা বলি আধ্যাত্মিক উপায়ে, তার কি বিশেষত্ব রয়েছে, আমি এটা দিয়ে শুরু করব। তারপর যেরকমভাবে অনুষ্ঠান আপনারা দেখে অভ্যস্ত, আমার নতুন করে কিছু বলার নেই। কারণ আমি বিশ্বাস করি ভৃগুদা, স্বাগত আপনাকে, আমাদের এই প্রোগ্রাম যারা দেখছেন না তারা কিন্তু খুব নতুন নয়, মানে দীর্ঘদিন ধরে এর সঙ্গে যুক্ত, আমি এটা ফিল করি। হয়তো আজকে আপনি এপিসোড করছেন, আজকে হয়তো কয়েকশো মানুষ নতুন যুক্ত হতে পারেন সারা পশ্চিমবঙ্গে, কিন্তু যদি আজকে 10,000 লোক অনুষ্ঠান দেখেন, তার মধ্যে 9,900 জন লোকই কিন্তু পুরনো লোক, যারা দেখা অভ্যাস করেছেন। আমার মনে হয় আপনারা নিজেরা মেলান, আমার বলে তো লাভ নেই, তারা কিন্তু ছেড়ে যাননি। যারা আজকে 2016 সাল থেকে দেখছেন তারা কিন্তু আছেন কম বেশি। হ্যাঁ, কদিনচিত দু একটা বিচ্যুতি হতেই পারে, কিন্তু তারা আছেন, এটা আমি কিন্তু ফিল করি। ভৃগুদাকে স্বাগত। নমস্কার। হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে আগে তো আমি সকালে করতাম বা দিনের বেলা প্রোগ্রাম করতাম, তা দিনের বেলা প্রোগ্রামগুলো তো আমার এখন হয় না, সেই জন্য আমি রাতের প্রোগ্রামটা রিপিট রেখেছি। কারণ কি, আমি মাঝখানে 9 মাসের মতন অ্যাবসেন্ট ছিলাম, শারীরিক কারণ সে সম্পূর্ণ। সেই কারণে তা অনেকেই ভাবতো যে আমি বোধহয় প্রোগ্রাম পুরোপুরি ছেড়ে দিয়েছি। সেই জন্য আমি রাত 9টার প্রোগ্রামটা রিপিট রাখার মূল কারণ যে আমি আছি, যারা রাতের দিকে বা দেখেন। হ্যাঁ, আর দেখুন, গ্রহদোষ আমাদের জন্মছকে তো গ্রহদোষ থাকেই। গ্রহদোষ তো তার জন্মকালীনই থাকে। এটা তার পূর্বপুরুষ দ্বারাও হতে পারে বা কর্মফলের দ্বারাও হতে পারে, পূর্বজন্মের কর্মফল। যারা মানেন না সেটা আলাদা ব্যাপার, তাদের সঙ্গে আমি বিতর্কে জড়াবো না। আর এই গ্রহদোষের কারণে কিন্তু আমাদের জীবনে সমস্যা বা জীবনের সাফল্যের ক্ষেত্রে বাধা বিড়ম্বনা অবশ্যই আসে। কারণ যে মানুষটি জীবনে প্রচুর অর্থ রোজগার করছে, তার জীবনে কিন্তু পতন আসতে পারে। যে জীবনে প্রচুর প্রভাব প্রতিপত্তি জীবনে তার এসছে, দেখা যায় তার জীবনেও একটা নানা রকমভাবে তার জীবনেও কিন্তু নানা রকম সমস্যা আসতে পারে। এই যে চলার পথে সম্পূর্ণ বাধা, অর্থাৎ আপনার অর্থ থাকলেই যে আপনি শারীরিক দিক থেকে ভালো থাকবেন, অর্থ থাকলেই যে আপনি সারা জীবন আপনার প্রভাব প্রতিপত্তি থাকবে, অর্থ থাকলেই আপনার সন্তান মানুষ হবে, অর্থ থাকলেই আপনি জীবনে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারবেন, সেটা সম্পূর্ণ ভুল। মানসিক সুখও তো আসে না, মানসিক সুখও আসে না। অর্থ থাকলে মানসিক সুখও আসে না, এরকম আমি অনেক দেখেছি। ঠিক, অর্থ আছে, সুখ নেই। হ্যাঁ, তাই তো, একদম আমিও দেখেছি, আমি ওই জন্যই আরো বললাম। সেই এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল, আরণ্যক। আচ্ছা, আরণ্যক যদি পড়ে থাকেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, মানে শেষে দিয়ে একটা জায়গায় লেখা আছে যে এই অর্থের কি প্রয়োজন, যে অর্থের মানুষের সুখ নেই। ঠিক, ঠিকই তো। হ্যাঁ, যে অর্থের মানুষের সুখ নেই, সেই অর্থের কি প্রয়োজন তাকে? মানুষ অর্থের পিছনে কেন দৌড়ায়? ঠিকই, যদি সুখই না থাকে জীবনে, সেই অর্থের তো কোনো দাম নেই। তাই তো, হ্যাঁ, একদমই ঠিক। অতএব অর্থ থাকলে যে সুখ আসবে বা আপনার প্রচুর অর্থ আছে,
এইগুলো হচ্ছে কারণ কি নানাবিধ সমস্যা বা প্রতিকূলতা আমাদের জীবনে আসে, এগুলো গ্রহদোষের কারণেই আসে আমি মনে করি। অতএব এইগুলো ওই গ্রহদোষ খণ্ডনের হচ্ছে শ্রেষ্ঠ সময় হচ্ছে অমাবস্যা তিথি আমি মনে করি। কারণ সঠিক তিথি নক্ষত্র না বিচার করে কখনোই কোনো শুভ কাজে যাওয়া যায় না, সে গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রেও ঠিক তাই। অর্থাৎ আপনি আপনার সন্তানের বিবাহ দেবেন একটা ভালো দিনক্ষণ দেখেই তো, পঞ্জিকা দেখে। ঠিক তেমনি যখন তখন আপনি তো বিবাহ দেবেন না, যে আমার ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে চলো কালকে বিয়ে দিয়ে দিই, এটা তো হয় না, কখনোই হয় না, কখনোই হয় না। আপনারা সবসময় কোনো ঠাকুরমশাইয়ের পরামর্শ নিয়ে পঞ্জিকা দেখে সময় এবং ডেট ঠিক করে তারপরে হচ্ছে বিবাহের দিন স্থির করা হয়, বা উপনয়ন যাই হোক না কেন, যে কোনো মাঙ্গলিক কাজকর্মের ক্ষেত্রে, যে কোনো শুভ কাজ, যে কোনো। হ্যাঁ, ঠিক তেমনি আমি মনে করি, যেটা আমার মত, এটা যে গ্রহদোষ ঠিক সঠিক তিথি বা দিন ছাড়া কিন্তু মানে খণ্ডন করা যায় না, সেগুলোকে আমি মেনটেন করি সবসময়। সেই জন্য আমি কি করি, আমাকে যারা গ্রহদোষ খণ্ডন করতে দেয় আমি সারা মাস ধরে রাখি তাদেরকে, আচ্ছা সারা মাস। ও আচ্ছা, সারা মাস থাকে, মানে আপনি ওই আসলো করে দিলেন, বিশ্বাস করবেন। আচ্ছা, 10ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার পুজো মার্চ মাসে আমাকে অ্যাডভান্স করে গেছে। আচ্ছা, এখনো অ্যাডভান্স চলছে। আচ্ছা, আমি কৌশিকী অমাবস্যা দেবো না, আমার এই মাসে শেষ হয়ে যাবে, মানে আগস্ট মাসে শেষ করে দেবো। আর কি বলবো এর থেকে আমি? না না না, আমি এটা প্রকাশ করিনি। না না, আপনি এইসব ব্যাপারে তো অসাধারণ। কৌশিকী অমাবস্যা মার্চ মাস থেকে আমাকে অ্যাডভান্স করে রেখে দিয়েছে। 10ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা মার্চ মাসে, কারণ মানুষ জানে যে এনার কাছে গেলে সঠিক প্রতিকারটা পাবো। আমাকে ভিডিও দেবে, পকেট থেকে বা ব্যাগ থেকে বের করে প্রতিকার দেবে না। যেমন আমাকে অনলাইনে পরশুদিন না তার আগের দিন একজন ফোন করেছে এক জায়গা থেকে, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে। সে বলছে আমি এরকম প্রতিকার নিয়েছিলাম, তা ছেলের তো বিবাহটা এখনো হলো না, এই যে গ্রহদোষগুলো আপনি বলছেন আমি গ্রহদোষগুলো কাটিয়েছি। আর আপনি গ্রহদোষের যে প্রতিকারটা নিয়েছেন আপনি দেখেছেন আপনার পুজোটা? বলেন না, আমাকে তো কিছু জানি না। আর তাহলে আপনি পুজোটা হলো কি না হলো আপনি কি করে বুঝলেন? আপনাকে তো প্রতিকারটা পাঠিয়ে দিয়েছে, আপনি পুজোটা তো দেখবেন। আপনি তাকে বলবেন যে আমার ছেলের পুজোটা হয়েছিল, তার ভিডিওটা দাও, আমার হোয়াটসঅ্যাপে পাঠাও, সে হাফ মিনিটের ভিডিও হোক পাঠাও। বলে না আমি জানি। তো আপনারা তো মানে ঠকেছেন। আপনাদের এভাবে কেন ঠকেন? আপনি তো আপনার ছেলে, আপনি আসতে পারেননি, মানলাম আপনি আসতে পারেন, এত দূর থাকেন, কিন্তু ভিডিওটা তো দেখবেন আপনার পুজোটা হলো কি না। তাই তার ঠকলোটা কে? যে ভদ্রলোক ঠকেছে পয়সা দিয়ে। ঠিক, আমি সেটাই বলতে চাইছি যে যারা গ্রহদোষ খণ্ডন করবে, আগের থেকে বলছি, বারবার বলছি, কাউকে বিশ্বাস করবেন না, কাউকে বিশ্বাস করবেন না। গ্রহদোষ খণ্ডন হলো কি না আপনি ভিডিওটা নেবেন, আমি ভিডিও দিই প্রত্যেককে, শুধু লিঙ্ক দিতে। যেমন কৌশিকী অমাবস্যায় লিঙ্ক দেবো না, দেওয়া যাবে না, তো জ্যামার থাকে, তো জ্যামার থাকে, মানে লাইভ অনুষ্ঠান দেখতে পাবেন না। তার জন্য কি আছে, আমি ভিডিও দেবো প্রত্যেককে, রেকর্ডিং হবে, আমি ভিডিও করবো ওখানে ক্যামেরা দিয়ে, ভিডিও করে প্রত্যেককে পাঠিয়ে দেবো। মানে যার পুজো তাকে পাঠিয়ে দেবো ওইখান থেকে। যারা মনে করবেন চলে আসবেন, অনেকেই তো যাবে। আমাদের এখানকার একজন, আমাদের সিটিভির একজন মানে স্টাফ আছে, সে যাবে ওই দিন, সে টিকিট কেটে হোটেল ঠিক করে ফেলেছে। বলেছে দাদা আমি কিন্তু যাবো। ঠিক আছে, আমার সব রেডি। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো, বুঝতে পারছেন? তা কৌশিকী অমাবস্যাটাকে অনেকেই প্রাধান্য দেয়। হ্যাঁ, সেই জন্য বলছি যে আপনারা যখনই গ্রহদোষ খণ্ডন করবেন, আপনারা মানে যে কোনো একটা অমাবস্যা দেখতেই হবে, অমাবস্যা দেখে পুজোটা করবেন। আর একটা কথা কি জানেন, যে তারাপীঠ হচ্ছে সাধন পীঠ। আমি বললাম এখানকার কাজ কখনো বিফলে যায় না। আপনার যদি বিশ্বাস থাকে, যদি ভক্তি থাকে, তাহলে আপনার কাজ হবেই, সে 3 মাসে হোক 3 বছরে হোক হবে। আমি এতটা জোর দিয়ে বলতে পারি, সে আপনার বিশ্বাস যদি থাকে 3 মাসে না হলেও 3 বছরেও আপনার কাজ হবেই হবে, 3 দিনও হতে পারে। এটা হচ্ছে সাধনপীঠ। অতএব তারাপীঠ সাধনপীঠ, এখানে যদি আপনি নিজে উপস্থিত থাকতে পারেন অত্যন্ত ভালো। আর যদি না আসতে পারেন ভিডিও পাবেন, এতটা জোর দিয়ে বলছি। অতএব যাই হোক, আজকের সময় অনেক বয়ে গেল। হ্যাঁ, তারপরে আজকের মূল অনুষ্ঠানে ফিরে আসবো। আজ লোকনাথ বাবাকে নিয়ে বলবো গুরু কথায়। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, দিবা 3:45 পর্যন্ত, তারপর নবমী তিথি শুরু হবে। আজ দিবা 2:09 পর্যন্ত গণ্ডযোগ, তারপরে শুরু হবে বৃদ্ধিযোগ।
বৃদ্ধিযোগ থাকবে আগামীকাল শুক্রবার 11:20 পর্যন্ত দিবা। আজ হচ্ছে আত্মকারক গ্রহ হচ্ছে চন্দ্র, আজকে রাজ্য কারক গ্রহ হচ্ছে গোচরে বৃহস্পতি এবং রবি। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 12:10 থেকে 12:59 পর্যন্ত, রাহুকাল দুপুর 1:20 থেকে 2:59 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে মেষ রাশির ভরণী নক্ষত্র থেকে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে, মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশি রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ 2:09 থেকে শুরু হবে বৃদ্ধিযোগ। বৃদ্ধিযোগে আপনারা মা লক্ষ্মীর উদ্দেশ্যে আজকে বৃহস্পতিবার বা কালকে শুক্রবার 11:20 মধ্যেও করতে পারেন। মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি লাল কাপড়ে বা লাল চেলিতে একটু হলুদের টুকরো, একটা কয়েন এবং একটু ধান অর্পণ করবেন বৃদ্ধিযোগে। বৃদ্ধিযোগ অত্যন্ত শুভযোগ এবং বৃদ্ধিযোগে যদি এই দান করতে পারেন বা সে লক্ষ্মীদেবীর উদ্দেশ্যে অর্পণ করতে পারেন এবং এই পুটুলি করে ঘরে রেখে দেবেন সারা বছর ঘরে রেখে দেবেন, অত্যন্ত সাফল্য পাবেন। কারণ বৃহস্পতিবার বা শুক্রবারও লক্ষ্মীবার, বৃহস্পতিবার বা শুক্রবার বৃদ্ধিযোগ অত্যন্ত শুভ এবং এই বৃদ্ধিযোগে এই উপাচার করাও শুভ। এবং সন্ধ্যেবেলা অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং একটু হলুদের টুকরো দেবেন, কাঁচা হলুদের টুকরো দেবেন ওই ঘিয়ের মধ্যে। যাই হোক, আজ হচ্ছে এটা বিশেষ যোগ নিয়ে বলবো। এই যোগটা হচ্ছে জীবাত্মা যোগ। জীবাত্মা যোগ কি? পঞ্চমপতি নবমপতির যদি সহাবস্থান ঘটে, যেমন যদি পঞ্চমপতি নবমপতির সহাবস্থান যদি কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে হয় তাহলে জীবাত্মা যোগের সৃষ্টি হয়। যেমন যদি কোনো জাতক জাতিকার মেষ লগ্ন বা মেষ রাশি থাকে, তার পঞ্চমপতিকে রবি, নবমপতিকে বৃহস্পতি, পঞ্চমপতি নবমপতি কেন্দ্রভাবে অর্থাৎ কর্কট রাশিতে সহাবস্থান, একেবারে জীবাত্মা যোগ। জীবাত্মা যোগে জাতক জাতিকাদের উচ্চ শিক্ষা হয়, এরা মেধাবী হয় এবং সম্মানজনক কর্মজীবন আসে, বিদেশ যাত্রা আসে এবং প্রশাসনিক কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য আসে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুভ শনির মহাদশায় বা শুভ কেতুর মহাদশায় এরা গৃহত্যাগী সন্ন্যাসী পর্যন্ত হতে পারে। এরা অত্যন্ত আধ্যাত্মিক প্রবণ ধার্মিক প্রকৃতির হয়, এরা ত্যাগী হয়, সব ত্যাগ করতে পারে আর জীবনে, সব ত্যাগ এরা করতে পারে। এরা সেবামূলক কর্মে এদের জীবনে কিন্তু নানা রকম সম্মান আসে এবং রাজতুল্য সম্মান প্রাপ্তিও ঘটে এদের জীবনে। যেমন কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা মকর লগ্নের জাতক জাতিকাদের পঞ্চমপতি নবমপতিকে বুধ এবং শুক্রের যদি সহাবস্থান যদি কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে অর্থাৎ কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে অর্থাৎ পঞ্চম বা নবমভাবে যদি বৃহস্পতিযুক্ত বৃহস্পতি দৃষ্ট হয় তাহলে কিন্তু জীবাত্মা যোগের সৃষ্টি হয়। বা মীন লগ্নের জাতক জাতিকাদের যদি জন্মছক অনুযায়ী যদি মীন লগ্নের বা মীন রাশি জাতক জাতিকাদের চন্দ্র এবং মঙ্গলের যদি কখনো সহাবস্থান ঘটে এবং সেটা বৃহস্পতিযুক্ত বৃহস্পতি দৃষ্ট হয়, তবেও কিন্তু জীবাত্মা যোগের সৃষ্টি হবে। সেটা হতে হবে কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে অবস্থান থাকতে হবে, তবেই জীবাত্মা যোগের সৃষ্টি হবে। জীবাত্মা যোগের জাতক জাতিকারা অত্যন্ত মেধাবী এবং জীবাত্মা যোগ অত্যন্ত শুভ। এরা প্রবল পরোপকারী দানশীল প্রকৃতির হয়ে থাকে। আসবো আজকে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সতর্কতা অবলম্বন করবেন। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হলুদ এবং লাল। আজ 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ। বৃষরাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের সাদা এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি। মিথুন রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ
4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের শুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 9 সংখ্যার জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকারাও আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকারা আজকে নানা রকম প্রতিকূলতা ভুগবেন, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কন্যা রাশি জাতক জাতিকা কোনো মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। আজ 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। তুলা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতকের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা আমাদের কাটাবেন, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ। আজও আপনাদের অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হলুদ এবং লাল। আজ 7 সংখ্যার জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ। আজও আপনাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মকর রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 5 সংখ্যার জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা। কুম্ভ রাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য। আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, প্রবল অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্যের প্রবল যোগ। আজ আপনাদের শুভ দিক উত্তর পশ্চিম দিক। শুভ রং আপনাদের হলুদ এবং লাল। আজ 7 সংখ্যার জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কে রয়েছেন ফোনে? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন আপনি? আমি রিষ্টা থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে জানবো। বলুন, ওর জন্ম তারিখ বলুন দাদা। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। 5ই নভেম্বর। গত 5ই নভেম্বর 1978 সাল। 5ই নভেম্বর 1978 সাল। টাইম বলুন। রাত 10টা 15 কলকাতায়। রাত্রি 10টা 15 কলকাতাতে। ঠিক আছে। আপনি কতদিন ধরে প্রোগ্রাম দেখছেন এটা? প্রায় 7-8 বছর ধরে দেখছি। বললাম না, আমাদের যারা দেখবেন ভিগুদা, যারা ফোন করেন প্রত্যেকেই লং টাইম প্রোগ্রাম দেখছেন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার ছেলের জন্মবার রবিবার তো? হ্যাঁ, রবিবার। কর্কট লগ্ন, ধনু রাশি ওর। হ্যাঁ, পূর্বাষাঢ়া ধনু রাশি। আচ্ছা, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণ। আচ্ছা, একটু জন্মছকে আমি আসছি। জন্মছকে হচ্ছে শুক্র জন্মকালীন বকরি, আর লগ্নেই বৃহস্পতির অবস্থান, নবমপতি নবমভাবে দৃষ্ট, দশমপতি মঙ্গল পঞ্চমভাবে অবস্থান করছে, এবং রবি শুক্রের সহাবস্থান চতুর্থভাবে। আচ্ছা, এবার আরেকটু দেখে নিচ্ছি। রবিটা হচ্ছে নিচস্থ আছে, শুক্রযুক্ত। রবি হচ্ছে 19 ডিগ্রিতে, শুক্র 22 ডিগ্রিতে, অর্থাৎ জন্মছক অনুযায়ী দারিদ্র যোগ আছে। দারিদ্র যোগ মানে দারিদ্র যোগ থাকলে কি হয়, জীবনের সাফল্যের ক্ষেত্রে বাধা আসে, প্রচণ্ড বাধা আসে। হ্যাঁ, আচ্ছা। আর দীর্ঘদিন রাহুর মহাদশা ছিল, অর্থাৎ রাহুর মহাদশা দীর্ঘদিন ছিল 2007 থেকে 2025 সাল পর্যন্ত। এখন বৃহস্পতির মহাদশা শুরু হয়েছে। হ্যাঁ, বৃহস্পতির দশা অন্তর্দশা চলছে এখন। বৃহস্পতি ভাগ্যপতি, কর্মপতি, কারক গ্রহ। এখন ধীরে ধীরে কিন্তু ওর উন্নতি হবে। আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না কর্মক্ষেত্রের উন্নতিটা এখন থেকে আসবে কিন্তু। হ্যাঁ,
কারণ রাহুর দশা কিন্তু ভালো যায়নি ওর সময়টা, আচ্ছা। রাহুর মহাদশাটা ওর কিন্তু ভালো যায়নি। আপনার কি প্রশ্ন আছে বলুন? হ্যাঁ, আপনার কি প্রশ্ন ভাই? আমার প্রশ্ন আছে ছেলের ভবিষ্যৎ এবং আমাদের নিয়ে ওর কোনো সমস্যা হবে কিনা, মা বাবাকে নিয়ে বা ও, মা বাবার জন্য মা বাবাকে নিয়ে কোনো সমস্যা হবে কিনা পরে? হ্যাঁ পিতৃমাতৃস্থান না কোনো খারাপ হবে না, কিচ্ছু খারাপ নেই, খারাপ নেই, খারাপ কি নেই। হ্যাঁ, মাতৃস্থানের অধিপতি শুক্র স্বক্ষেত্রে, পিতৃস্থানের অধিপতি কারক গ্রহ হচ্ছে, অর্থাৎ পিতৃস্থানে বৃহস্পতি স্বক্ষেত্রে দৃষ্ট। আচ্ছা ঠিক আছে, এমনি কোনো সমস্যা নেই। হ্যাঁ ব্যবসার উন্নতির ব্যাপারে একটু জানতে চাইছি হ্যাঁ গুরুজি। হ্যাঁ বলুন। ব্যবসা উন্নতি তো উনি বললেন, এখন ব্যবসা উন্নতি হবে, ব্যবসা এখন উন্নতি বৃহস্পতি হবে। দশা শুরু হয়েছে। বৃহস্পতি হচ্ছে ওর জন্মছক অনুযায়ী ভাগ্যপতি। হ্যাঁ, কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্মছক অনুযায়ী ভাগ্যপতি হচ্ছে রাজ্যকারক গ্রহ। সে ভাগ্যপতি বৃহস্পতির লগ্নে তুঙ্গি আছে। এখন ওর খুব ভালো সময় আসবে, খুব ভালো সময় যাবে, আগামী 16 বছর ভালো সময় পাবে খুব। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দরকার হলে নিচের দেওয়া বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ বেশ, আমরা আলোচনা আসবো। আমি চেম্বার একটু বলে দিই। চেম্বার হচ্ছে 20 তারিখে জামশেদপুর চেম্বার রয়েছে। তার আগে মাথায় রাখবেন 12 তারিখে কিন্তু তারাপীঠে গ্রহদোষ খণ্ডনের জন্য ইমিডিয়েট বুক করবেন, না হলে বুকিং পাবেন না। 21 তারিখ মেদিনীপুর আছে, 29 তারিখে বর্ধমানে ভৃগুদার চেম্বার আছে, 30 তারিখ দুর্গাপুর আসানসোলে আছে, 3 তারিখে মেচেদাতে রয়েছে, মানে সামনের মাসের 4 তারিখ কৃষ্ণনগর, 5 তারিখ মালদা, 6 তারিখ শিলিগুড়ি, 7 তারিখ বহরমপুর চেম্বার রয়েছে। আচ্ছা, আজকের গুরু কথায় আসবো, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবাকে নিয়ে বলবো। আজকের গুরু কথায় পরম শ্রদ্ধেয় মহান আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জীবন এবং সাধনা নিয়ে বলবো। ইংরাজি 1735 খ্রিস্টাব্দের উত্তর 24 পরগনা জেলার চাকলা গ্রামে লোকনাথ বাবার জন্ম হয়েছিল। তার পিতার নাম ছিল রামনারায়ণ এবং মায়ের নাম ছিল কমলা দেবী। পিতামাতার চতুর্থ সন্তান ছিলেন তিনি। ছোট থেকে তার মধ্যে আধ্যাত্মিক জগৎ এবং পরম ব্রহ্মকে জানার জিজ্ঞাসা দেখা যায়। তার যখন 11 বছর বয়সে, তখন তাকে উপনয়ন করিয়ে পাশের গ্রামের ভগবান গাঙ্গুলির হাতে সন্ন্যাসের জন্য তুলে দেওয়া হয়েছিল। তার বাল্যবন্ধু ছিলেন বেণীমাধব। ছোট্ট বেণীমাধব এবং লোকনাথ বাবার গুরুর হাত ধরে নানা স্থান পরিক্রমা করে বেড়াতে শুরু করেন। এই সময় তিনি ধ্যান, জপ এবং সাধনার আরও অনেক কৌশল শেখেন। গুরু ভগবান গাঙ্গুলি নানাভাবে তার শিষ্যর পরীক্ষা নিয়েছিলেন। তিনি বালক লোকনাথের মনসংযোগের পরীক্ষা নেওয়ার জন্য প্রতিকূল পরিবেশে তাকে ধ্যানে বসতে বলতেন। এমনকি ধ্যান চলাকালীন চিনি চড়িয়ে পিঁপড়েদের আকর্ষণ করতেন। প্রথম দিকে ধ্যান ভঙ্গ হলেও ধীরে ধীরে লোকনাথ বাবা তার ইন্দ্রিয় জয় করতে শিখলেন এবং একে একে সাধনার এক একটি কঠিন ধাপ পেরিয়ে উঠলেন সিদ্ধ যোগী। অসংখ্য ভক্ত শিষ্য তার অনুগামী হন। 2 বাংলা তথা গোটা দেশে রয়েছে বহু আশ্রম। প্রতি বছর ঘটা করে বাবা লোকনাথ এর জন্মতিথি এবং তিরোধাম দিবস পালিত হয়। চাকলাধাম সহ প্রতিটি লোকনাথ বাবার মন্দিরে বহু ভক্তের সমাগম হয়। আজীবন তিনি মানুষের সর্বদা সত্যের পথে চলতে নির্দেশ করে গেছেন। অনেকেই তাকে শিবের অবতার বলে মনে করেন এবং যে কোনো আপদ বিপদ থেকে বাবা লোকনাথ তাদের উদ্ধার করবেন বলে তাদের বিশ্বাস। একদমই। আজকে ফিগুদা আর সময় নেই, আমরা লোকনাথ নিয়ে প্রচুর কথা আছে, লেখা আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী সময়। অবশ্যই আজকে আবার রাত্রেবেলা অনুষ্ঠান দেখবেন ঠিক রাত 9টার সময়। অনেক ধন্যবাদ ফিগুদাকে, নমস্কার সবাইকে।